गीत ध्वनि कुत गधीं नादरिकीटतो नाच रही गोरी ताम धिदाम ते तदे किडदगा. This Tilana. This was composed and choreographed by Maharaja Swati Tirunal. Education নিতে গেলে এটা করে কি পাবো ভাবলে এডুকেশন হয় না, পাওয়ার বিনিময়ে যদি আমি করি সেটা স্বার্থপরতা হয়। তো দেবদাসীরা আমাদের সোসাইটি যে মানে যেমন কন্ট্রোল করতেন, দ্যাট নটরাজ মূর্তি যেটাকে ডাইনামিক স্কালচার আজকের দিনে যাকে আমরা ওই কসমিক পুরো এনার্জিটাকে আমরা যেভাবে ডেসক্রাইব করি থ্রু নটরাজ, দ্যাট কনসেপ্ট was of King Raja Raja Chola. आज जाने की जिद ना करो। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে স্টুডিওতে যিনি বসে আছেন, আমার মনে হয় তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না, তার নামটাই তার পরিচয়, ডক্টর মন্দাক্রান্তা রয়। নমস্কার, কেমন আছো? ভালো আছি। তোমার সামনে কথা বলতে বসলে পরে না মানে আমার ভীষণ রকমভাবে বুক টিপ টিপ করতে থাকে, যদিও আমি জানি যে তুমি একজন তারকাটা ভদ্রমহিলা, মানে সেই ভয়টা আসার কথা নয়, বাট তারপরেও মনে হয় যে কোথাও না কথার মধ্যে কোনো খামতি থেকে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, এরকম একটা ফিল আপ করে দেবো। আচ্ছা, যিনি এই মুহূর্তে স্টুডিওতে বসে রয়েছেন তার একটুখানি পরিচয় পর্বটা করিয়ে দিই। তিনি কিন্তু বোটানিতে অলরেডি পিএইচডি হোল্ডার এবং তারপর ভারতনাট্যমে উনি মাস্টার ডিগ্রি করেছেন এবং বর্তমানে নৃত্যশিল্পী শিল্পকলা নিয়ে ওনার চর্চা রয়েছে। আর এছাড়াও খুব সম্প্রতি উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কারে ভূষিতা হয়েছেন। যদিও ওনাকে দেখলে মনে হবে না উনি মানে ইউবার ক্যাটেগরিতে উনি এখনো রয়েছেন, কি তাই তো? অডিয়েন্সে ছেড়ে ভোটিং কর, আমিও দেখি কোথায় আছি। আমার একদিক থেকে আজকে খুব ভালো লাগছে যে তোমার সঙ্গে বসে, তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সম্বধির কোনো একটা আর্ট এক্সিবিশনে, খুব সম্ভব সিটি সেন্টারে এক্সিবিশনে, কুইলিং আর্ট তোরই সাবজেক্ট, আমারই সাবজেক্ট, এবং আমার ইন্টারেস্ট ছিল বলেই আমি ওইখানে আরো দৌড়ে ছুটে গিয়েছিলাম। যে যিনি এসেছিলেন ওনার কাজ দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম, কাজ শিখেছিলাম ওনার কাছ থেকে, প্রচুর জিনিস শিখেছি। এবং আমার ইন্টারেস্ট দেখে আমি তো তখন কিছু আমার কাজের স্যাম্পল নিয়ে যেতে পারিনি, ওনাকে কিছু ছবি দেখিয়েছিলাম, উনি দেখে আমাকে বেশ উৎসাহ দিয়েছিলেন যে তুমি কাজটা করো, পোর্ট্রেট করো। আমি তখন কুইলিংয়ের পোর্ট্রেট করতাম না, আমি এমনি 3D কাজগুলো করতাম। উনি আমাকে বললেন, আমার মানে ওই এক্সিবিশনেই তোর সাথে আমার প্রথম আলাপ, এবং আমার এত ভালো লেগেছিল যে কারণ আমি মানে মেশো ওয়াজ দ্য অনলি পারসন ইন ত্রিপুরা হু ওয়াজ ওয়ার্কিং অন দিস আর্ট ফর্ম, কুইলিং আর্ট ফর্ম। অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড মানে যখন তোর সাথে দেখা হয়েছে দ্যাট ইউ আর ওয়ার্কিং অন দ্যাট, অ্যান্ড আই ফেল সো হ্যাপি কি চলো ত্রিপুরাতে কুইলিং আর্টকে নিয়ে কেউ এগিয়ে যাওয়ার একজন আছে আমাদের ইউবা। এবং আমার তখন খুব একটা ইচ্ছে ছিল যে কাশ একদিন দুদিনের জন্য যদি ওনার কাছে একটা ওয়ার্কশপ আমি করতে পারতাম, কারণ কি আমার কিন্তু সেই অর্থে মার্ভেলাস জব, দারুণ কাজ করছিস, এন্ড আই এম এ বিগ ফ্যান অফ ইওর আর্ট, ট্রুলি স্পিকিং। সেটা তো তুমি আমাকে ভালোবাসো বলে হয়তো আরেকটু বেশি করে বলছো। না, ইউ আর এ ভেরি গুড আর্টিস্ট, সো গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। এবং তারপর তোমার সাথে আরও দু একটা জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে। তুমি একাধারে মানে দারুণ নৃত্যশিল্পী, আমি তো বললামই, তার পাশাপাশি দারুণ চিত্রশিল্পী, অভিনেত্রী। তার গুণের কিন্তু শেষ নেই, তার গুণের শুধু শুরুই হয়, প্রত্যেকটা জায়গায় তার গুণের শুধু শুরু হতে পারে। বাবা এইভাবে বলিস না, মানে কেউ কিছু করছে সেটা ভালোবেসে করছি। দিস আর অল মাই প্যাশন, আর্ট ফর্ম, এনি টাইপ অফ আর্ট ফর্ম, সেগুলো আমাকে অ্যাট্রাক্ট করে, অ্যান্ড আই ট্রাই টু লার্ন অ্যান্ড আই ট্রাই টু ডু। বাট আমার মনে হয় না শিল্পী বলে ওই সব জায়গাতে ম্যানিফেস্টেড হওয়াটা দুঃসাহসিকতা হবে। ভরতনাট্যম শিল্পী মেবি বলতে পারিস, বিকজ স্টিল আই এম এ লার্নার। আমি এখনো নিজে না, তোমার পেইন্টিংও আমি দেখেছি, তোমার অভিনয়ও আমি দেখেছি, ওইগুলো হচ্ছে আউট অফ এক্সাইটমেন্ট, প্যাশন ফর আর্ট, ভালোবাসা আর্টের জন্য। আই জাস্ট ট্রাই দোজ জনার, আমার ভালো লাগে, এনি টাইপ অফ আর্ট ফর্ম আমাকে অ্যাট্রাক্ট করে, আই ট্রাই টু লার্ন ফ্রম দিস থিংস। সো ইউ মে মানে আমাকে ডেজিগনেট করতে পারিস অ্যাজ আ লার্নার, more than an artist in those মানে যারা মোটামুটি খুব হাম্বল হয়, ডাউন টু দ্য আর্থ হয়, সবাই এরকম ভাবে বলে, এটা আমরা জানি। যাই হোক, একটা কোশ্চেন কমন বোধহয় এটা আমারও ফেস করতে লাগে, আমি যে জায়গাতে কথা বলতে গেছি, বা হয়তো তোমারও, আমি আজকে সুযোগ পেয়েছি তোমাকে এই প্রশ্নটা করার। সেটা হচ্ছে এই যে
তোমার একটা একাডেমিক কেরিয়ার এবং তার পাশাপাশি তোমার এই যে কালচারাল সাইডটা, এই দুটোকে কিভাবে ব্যালেন্স করছো? আমার মোটামুটি সব জায়গায় বলতে লাগে যে আমি ব্যাংকিং করেও তারপরে কিভাবে সবটা ম্যানেজ করছি, এই পডকাস্ট করা, এই করা। কথা বলার বিষয় আছে যে আমাদের এডুকেশন সিস্টেমে, আমাদের একটা রিসেন্টলি এসএনএতে সেমিনার হয়েছিল যেখানে আমরা কথা বলেছিলাম যে এই কালচারাল অ্যাক্টিভিটিগুলোকে যে আমরা co-curricular, that co-word, why should it come under co-curricular activity? It should come literally as a subject. Right. So Bharatanatyam যখন আমি করছি, so Bharatanatyam right from the nursery level সেটাকে সেইভাবে ম্যানিফেস্ট করা উচিত আমাদের এডুকেশন সিস্টেমে। তো তাহলে আমার মনে হয় না যে কোথাও গিয়ে আমাদের অ্যাকাডেমিক্স আর co-curricular, দ্যাট কোট অ্যান্ড কোট, এই ব্যাপারটা থাকবে। So whenever you handle a subject, whenever you are getting educated into any subject, it is a subject and you have to handle it. এবার তুই একটা পড়ছিস না দুটো পড়ছিস, তোর কতটা ক্যালিবার এবং তোর কত, how much passionate you are about, you know, to educate yourself, that matters. তো আমি যদি মানে আমাকে যদি বলিস যে বটনি অ্যান্ড ভরতনাট্যম কিভাবে ব্যালেন্স করেছো, মানে এইটা অটোমেটিক চলে আসে না আজকাল সবকিছুর মধ্যে? নাচ কোথায় নেই ভাই, নাচে জন্ম নাচে মৃত্যু, রবীন্দ্রনাথ বলে গেছেন, আর হাত তো নড়বেই। তো জন্মমরণই যদি নাচে, আমরা তো নাচবই। তো এনিওয়ে, বাট যেটা বলছিলাম, অ্যাকাডেমিক্স আর co-curricular এইভাবে যদি ভেবে কাজ করিস, ইফ ইউ মানে তুই যদি দুটোকে মানে পার্ট করে দিস, তখন সেটা পার্ট হয়। আর তুই যদি ভাবিস যে সবটাই অ্যাজ এ হোল ইন টোটো ইউ আর গেটিং মানে ট্রাইং টু মানে ইনকর্পোরেট অ্যান্ড ইউ আর টেকিং দোজ থিংস সিরিয়াসলি অ্যান্ড ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ আর এ স্টুডেন্ট, আমার মনে হয় না সেটা খুব ডিফিকাল্ট থিং। অফকোর্স ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, মানে কিছু জায়গায় তোকে স্যাক্রিফাইস করতে হবে, তোর ক্রেভিংসগুলো, এক্সপেকটেশনগুলো ছাড়তে হবে, মেইনলি তোকে ফোকাস করতে হবে ইউ ইয়ারসেলফ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তুই কতটা শিখছিস, কতটা জানছিস, এবং হাউ মাচ ডেডিকেটেড ইউ আর টুয়ার্ডস ইয়োর সাবজেক্ট। নো আর্ট ফর্ম, নো অ্যাকাডেমিক, নাথিং, সাবজেক্ট, আই উইল টক অনলি সাবজেক্ট। তো তোর সাবজেক্টের প্রতি তুই কতটা ডেডিকেটেড অ্যান্ড হাউ মাচ ইগার ইউ আর, ইউ নো, টু গেট এডুকেটেড, দ্যাট ম্যাটার্স। এবার ধরো কেউ যদি এরকম একটা জায়গায় থাকে, সে দুটোই করতে চাইছে, তাদের জন্য কি টিপস দিতে চাইছো, কিভাবে সেটা হ্যান্ডেল করা? থাকো 24 ঘন্টা দিনে, প্রচুর সময়। আমরা সারাক্ষণ বলি আমাদের সময় নেই, সময় নেই, সময় নেই, ইচ্ছে করলেই সময় বেরোয়। তোমাকে কি কি বেশি স্যাক্রিফাইস করতে লেগেছিল? স্যাক্রিফাইস অ্যাজ ইন কিছু নয়, স্যাক্রিফাইস বলতে খাওয়া দাওয়া না, আমি, তোমরা জানো বাবা, খেতে বড় ভালোবাসি, মিষ্টি বড় ভালোবাসি, বাট খাওয়া দাওয়া আমি কখনো স্যাক্রিফাইস করিনি। বাট বাই গডস গ্রেস আমার এমনিতেও মানে হ্যাঁ, একটা বয়স পর্যন্ত হয়তো কখনো মানে জাঙ্ক ফুড খাওয়া বা কখনো হয়নি একেবারে তা বলবো না, বাট এখন যেরকম আমার বাইরের কোনো খাবারই মানে আমি খাই না বা পছন্দ হয় না, আমি হোমমেড খাবার, আই এম ভেরি মানে হোমলি, সো আমার হোমমেড ফুডই বেশি ভালো লাগে, সো আমি সব খাই। সো ইটস নট লাইক যে আমি এটা খাই না ওটা খাই না, আমি নর্মাল খাই অ্যান্ড নর্মাল ডায়েট অ্যান্ড এভরিথিং। সো এইভাবেই। আর স্যাক্রিফাইস আমি অন্য টার্মে বলছিলাম যে একটা তুমি পড়াশোনা করছো, তুমি অ্যাট দ্য সেম টাইম ইউ আর এ পারফর্মার হয়তো বা সেই জায়গায়, সেখানে ইউ হ্যাভ টু ডিসাইড যে আমার কোনো প্রোগ্রাম এলো বা আমার কোনো শো এলো, is that show more important than my education? সেই জায়গাগুলোতে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। যেরকম আমার পিএইচডির সময়, আমি পিএইচডি করছিলাম, ওই সময় আমার অনেক মানে অপরচুনিটিস এসছে বাইরে যাওয়ার বা কোনো ভালো প্ল্যাটফর্মে বা কোনো ভালো ডান্স ফেস্টিভ্যালে পারফর্ম করার, সেই জায়গাগুলো আমি ছেড়েছি, বিকজ আমার কাছে তখন পিএইচডি ওয়াজ মোর ইম্পর্টেন্ট টু মি। আমার নাচ এরকম তো নয় যে আমি কি কোনো প্ল্যাটফর্মে নাচ না করলে আমার নাচটা হবে না। Am I dancing? Am I pursuing my art in a right way? Or honestly, that matters. Unless sheita hamper hocche, I think you can let go your cravings. The moment you let go your worldly cravings and chase after education, things become very easy and sorted. দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমাদের আজকের আড্ডার টপিক কিন্তু ধ্রুপদী নৃত্যশিল্পী এবং তার সঙ্গে আধ্যাত্মিকতা। তো এই যে মেলবন্ধনটা, এই মেলবন্ধনটা নিয়েই আমরা আজকে দিদির সঙ্গে আলোচনায় বসেছি। তো আমরা সরাসরি, যেহেতু ভরতনাট্যম তোমার সাবজেক্ট টপিক, আমরা এই টপিকের ওপরেই সরাসরি তোমাকে প্রশ্নটা করতে চাইছি যে ভরতনাট্যম শব্দটার
অরিজিনাল মানে উৎপত্তিটা কোত্থেকে এসছে এবং তার অর্থটা কি? ভরতনাট্যমের শব্দটা বলবো না, ভরতনাট্যম অ্যাজ এন আর্ট ফর্ম দুটোই বলে। তো আমি ভরতনাট্যমের জন্ম থেকে এই কথা বলি। একদম। ভরতনাট্যমকে বলতে পারিস ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড পারহ্যাপস দ্য মোস্ট এনশিয়েন্ট ডান্স ফর্মস অফ ইন্ডিয়া। 2000 years old a dance form, just imagine কতটা পুরনো তার ইতিহাস, এবং পারহ্যাপস দ্য মোস্ট রিফাইন্ড অ্যান্ড সর্টেড ডান্স ফর্ম মানে ক্লাসিক্যাল ডান্স ফর্মসের মধ্যে। এটা মন্দিরে তার উৎপত্তি, তার জন্ম মন্দিরে, সাদার্ন পার্ট অফ ইন্ডিয়ায়, আমরা সবাই জানি তামিলনাড়ুর তাঞ্জাবুর বা তাঞ্জোর প্রদেশে তার উৎপত্তি হয়, মন্দিরে হয়। এবং মন্দিরে এই নাচটা মানে নর্তন করা হতো, সেটা ভগবানের উদ্দেশ্যে করা হতো। আগে তো কখনো আমাদের এরকম পাবলিক প্ল্যাটফর্মে এই নাচটা হতো না। ইট ওয়াজ টোটালি ডেডিকেটেড ফর দ্য লর্ড, ফর দ্য ডেটি। এবং বলতে পারিস যে ভরতনাট্যম ওয়াজ এ পার্ট অফ দ্য রিচুয়ালস অফ হিন্দু ওয়ার্শিপ, কারেক্ট? তো থ্রু মিউজিক অ্যান্ড ডান্স উই ইউজ টু অফার আওয়ার ওয়ার্শিপ অর আওয়ার মানে আমরা যে সারেন্ডার করি ভগবানকে, বা আমাদের নিবেদন আমরা ওই মানে নাচ গান বাদ্য এটা দিয়ে আমরা ভগবানকে পুজো করি। এগেইন আমি এই প্রসঙ্গে বলবো যে গীতম বাদ্যম নৃত্যম, গীত বাদ্য নৃত্য, ত্রয়ো সঙ্গীতম উচ্যতে, অর্থাৎ গীতম বাদ্যম নৃত্যম ত্রয়ো সঙ্গীতম উচ্যতে। গীত বাদ্য এবং নৃত্য এই তিনটের সমাগমেই সঙ্গীত উৎপন্ন হয়, এবং সঙ্গীতই হচ্ছে মানে ছিল এবং আছে এবং থাকবে দ্য আটমোস্ট, যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম ঈশ্বরের কাছে পৌঁছানোর। এর থেকে ভালো মানে ওয়ে টু রিচ গড আমার মনে হয় না। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি কথাগুলো বলছি, অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট মিডিয়া টু ওয়ার্শিপ গড। তো এইটা আমাদের সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে এখনো সেই বিধি বা সেই প্রচলন আছে। মিউজিক ছাড়া কখনো এই পুজো সম্পন্ন হয় না। এখনো তুমি সাউথের মন্দিরে গেলে বা আমরা যখন যাই গুরুজির ওখানে যখন যেতাম, যেতাম যে কোনো মন্দিরে, সাত সকালবেলায় সেই মানে অভিষেক হচ্ছে, ভগবানের স্তোত্র পাঠ হচ্ছে, মিউজিক বাজছে, চান্ডা বাজছে, মানে বিউটিফুল মানে দ্য মর্নিং স্টার্টস। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এইরকমভাবেই আমাদের ভরতনাট্যম হতো, এবং যারা করতেন ভরতনাট্যম মন্দিরে তাদেরকে আমরা দেবদাসী বলতাম। এবার প্রশ্ন আসবে যে দেবদাসী কারা? দেবদাসী তারা দেবের দাসী। সো মানে অনেক ছোট ছোট বাচ্চারা, মানে মেয়েরা যারা 12-13 বছর বয়সের মেয়েরা, সেই গ্রামের যে মূল ডেইটি থাকতেন বা সেই মন্দির থাকতেন, সেই মন্দির প্রাঙ্গণে সেই মেয়েগুলোকে ভগবানের সাথে বিয়ে দেওয়া হতো, এবং তাদেরকে দে ওয়ার ট্রিটেড অ্যাজ দি ওয়াইভস অফ দ্য লর্ড, অ্যান্ড দে ডেডিকেটেড দেয়ার হোল লাইফ ইন সার্ভিস অফ দ্য লর্ড। সো দে ওয়ার ভেরি মানে সেক্রেট। ওদের স্টেটাস ওই সময় সোসাইটিতে অনেক এলিভেটেড ছিল। দে হ্যাড দ্য ফ্রিডম, এবং অ্যাট দ্য সেম টাইম দে হ্যাড দ্য পাওয়ার টু কন্ট্রোল দ্য সোসাইটি, ইভেন পলিটিক্স থেকে শুরু করে এভরিথিং। মানে দেবদাসী ওদের একটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছিল ইন দ্যাট, মানে আমি যেই সময়কার কথা বলছি আর কি। এবং শুধু তাই নয়, ভরতনাট্যমের ইতিহাসে যদি আমি হিস্ট্রিতে যাই, ইতিহাসে মানে ক্লাসিক হিস্ট্রিতে যদি আমি যাই, তুই যদি ওই ডাইনাস্টিসগুলো বা কিংডমগুলো, রাজত্বগুলো তুই দেখে আসিস, ওইগুলো যাওয়া খুব দরকার। যেরকম পান্ডিয়া ডাইনেস্টির সময় একরকম দেখা গেছে, হ্যাঁ। তো তারপরে আসে আমাদের চোলা ডাইনেস্টি, ভেরি ইম্পর্টেন্ট ফেজ ইন ইন্ডিয়ান মানে ক্লাসিক হিস্ট্রি। চোলা ডাইনেস্টিতে প্রচুর মন্দিরের নির্মাণ হয়। আমাদের বৃহদেশ্বর টেম্পল, আমাদের তাঞ্জাবুর চিদাম্বরম টেম্পল, কুম্ভকোনাম টেম্পল, এই যে টেম্পলসগুলো আমাদের সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে, মানে এভরিওয়ান শুড ভিজিট দিস টেম্পলস অ্যাট লিস্ট ওয়ান্স। সো মার্ভেলাস মানে স্কাল্পচার্স ইন দোজ, মানে ইনক্রেডিবল আর্ট যাকে বলে। এবং ওই টেম্পলগুলোকে যদি আমি ভালো করে স্টাডি করি, ওই টেম্পলগুলোর স্কাল্পচারগুলোকে যদি আমি ভালো করে স্টাডি করি, সেখানে চিদাম্বরম টেম্পল বা বৃহদেশ্বর টেম্পলের যেই স্কাল্পচার্সগুলো আছে, সেখানে 108 করনাস, যেটা নাট্যশাস্ত্রতে আমাদের ব্যাখ্যা করা আছে, শিবের যে 108 করনাস, সেগুলো তুমি খোদাই করা ওই স্কাল্পচার্সগুলো ওখানে পাবে। চিদাম্বরম টেম্পলে অদ্ভুত মানে
অতি মানে কি বলবো আর কি, আমি শব্দ পাচ্ছি না, অদ্ভুত সুন্দর সেই স্কাল্পচার। সেখানে আমরা ইভেন আমরা এগুলো ডান্স পিসেসের মধ্যেও আমরা এগুলো ইউজ করি, যেখানে প্রদোষা মানে প্রদোষার সময়ে যখন শিব নর্তন করেছিলেন, আনন্দ তাণ্ডব করেছিলেন, ব্রহ্মা ফ্লুট বাজিয়েছিলেন, সরস্বতী তার জন্য বীণা বাজিয়েছিলেন, তারপরে বিষ্ণু মৃদঙ্গম বাজিয়েছিলেন, এবং স্বয়ং ভগবতী তার জন্য গান করেছিলেন, এবং সেই আনন্দ তাণ্ডব উনি করেছিলেন সেই চিদাম্বরম টেম্পলে। সো চিদাম্বরম ইটসেলফ আবার আরেকটা তার ব্যাখ্যা আছে, চিদ অম্বরম, চিদাকাশে যে নর্তন করে সেই শিব। সো ওয়্যার ইজ শিবা, ওয়্যার ইজ দ্য লর্ড? দ্য লর্ড ইজ হিয়ার। সো আমার মনে হয় শিব তো একটা অনুভূতি। আমরা ভগবানকে একটা টার্ম, আমাদেরকে তো ভগবান বা গড বা লর্ড বা একটা টার্ম দিতে হয়। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় এটা, আমি আমার কাছে ঈশ্বর কীরকম আমি সেইভাবেই বলছি। আমার কাছে ঈশ্বর একটা অনুভূতি। তোমার ভেতরে, তোমার হৃদয়ের মধ্যে তোমার যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস, সেই চিত মানে যখন তোমার বিকশিত হয়, তুমি যখন অ্যাওয়ার হয়, তখন তোমার শিব জাগে। তোমার শিব যখন তোমার চিত্তে জাগে, তখন মানে ইউ রিচ দ্যাট আলটিমেট মোক্ষা। সো মোক্ষা ডাজন্ট মিন দ্যাট তোমাকে ধ্যান করে জীবনের শেষ মুহূর্তে গিয়ে মোক্ষ তুমি লাভ করতে পারবে। তুমি মোক্ষ যে কোনো সময় লাভ করতে পারবে, সেটা বুদ্ধিজমও বলে গেছেন বুদ্ধ। When you are aware, you attain that moksha. So coming back to this Devdasis and everything, তো এইরকম ভাবেই এগুলো হতো। তো দেবদাসীরা আমাদের সোসাইটি যে মানে যেমন কন্ট্রোল করতেন, এই টেক পার্ট করতেন পলিটিক্স অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এই রাজারা যারা এই টেম্পলস নির্মাণ করেছেন, বড় বড় রাজা, তার মধ্যে একটা ভাইটাল নাম আমাকে বলতেই হয়, রাজা চোলা। আচ্ছা, উনি এই মন্দিরগুলো নির্মাণ করেন, এবং এই সময়ে একটা ভাইটাল সময় যেখানে নটরাজ মূর্তি নির্মাণ হয়। দ্যাট নটরাজ মূর্তি, যেটাকে ডাইনামিক স্কাল্পচার আজকের দিনে যাকে আমরা ওই কসমিক মানে পুরো এনার্জিটাকে আমরা যেভাবে ডেসক্রাইব করি থ্রু নটরাজ, এইটা দ্যাট কনসেপ্ট ওয়াজ অফ কিং রাজা চোলা। হি ইনভেন্টেড দিস স্ট্যাচু অ্যান্ড ইট বিকেম হিস্ট্রি ফর এভার। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো ভেরি ইন্টারেস্টিং। চোলা ডাইনেস্টির পর আমাদের বিজয়নগর ডাইনেস্টি আসে, তারপরে মারাঠা পিরিয়ড আসে। মারাঠা পিরিয়ডকে তুমি ভরতনাট্যমের গোল্ডেন এরা বলতে পারো। আচ্ছা, যেখানে ভরতনাট্যম ফ্লারিশড দ্য মোস্ট। কিন্তু ওই সময়ে যেই মানে ভরতনাট্যমটা যেভাবে করা হতো আর কি, সেটাকে আমরা ভরতনাট্যম নামে জানতাম না, সেটাকে আমরা সাদির বা দাসি আট্টম বলতাম বা চিন্নমেলমও বলতাম, বিকজ ইট ওয়াজ মোর অফ অ্যান অ্যাক্ট দেন ডান্সিং। চিন্নমেলম ওয়ের সর্ট অফ অভিনয়া বা ড্রামা টাইপ, নাট্যম বেশি হতো। আচ্ছা আচ্ছা। তো সাদির বা দাসি আট্টম এগুলো দেবদাসীরা করতেন মন্দিরে, এবং ওদেরকে ট্রেন করতেন নাট্যবানার্সরা, যারা মানে বিদ্বান, যারা নাট্যাচার্যরা থাকতেন, ওরা নাট্যবানার্সরা দেবদাসীদের প্রশিক্ষণ করতেন, এবং ওরা সব পুরুষই হতেন। আচ্ছা আচ্ছা। এবং কোনো মানে তার বাইরে, মন্দির প্রাঙ্গণের বাইরে কোনো মেয়ে মানে কোনো মহিলা কোনোদিন এই ডান্স ফর্মটা করতেন না। আর যারা শেখাতেন নাট্যবানার্স, ওরা বিদ্বান, ওরা মেইলি হতেন। তো এইরকম ইতিহাস। আর মারাঠা পিরিয়ডে প্রচুর কন্ট্রিবিউশন হয়, যেরকম আমাদের মহারাজা স্বাতী তিরুনালের নাম তো নিতেই হয়, আমরা সবাই জানি। এবং এগুলো আজকাল আননোয়িংলি অনেকে আমাদের রিলস এগুলোতেও প্রচুর দেখি আজকাল, ওনার তিলানাস এন্ড এভরিথিং। আমি বললে হয়তো তুমি রিলেট করতে পারবে। গীত ধ্বনি কুত গধীম নাদের কিটা তো নাচ রহে গোরি তাম ধিদাম তে তদে কিড়ে দেখা। This tilana, this was composed and choreographed by Maharaja Swati Tirunal. This is one example. এবং বহু উনি তিলানা, স্বরজাতিস, পদমস and everything উনি কম্পোজ and choreograph করেছেন। মানে হিউজ কন্ট্রিবিউশন ছিল এই মহারাজ। ইভেন মহারাজরাই শুধু নয়, ইভেন their queens also were equally trained and vidwan in this dance form. তাহলে তুমি বুঝতে পারছো যে আমাদের ইতিহাস কতটা স্ট্রং। শুধু মানে দেবদাসীরা মন্দিরে করতেন না, মানে সেই সময়কার রাজা মহারাজারাও ইকুয়ালি এই আর্ট ফর্মটাকে কন্ট্রিবিউট করেছেন। এই চোলা ডাইনেস্টির পিরিয়ডে বৃহদেশ্বর টেম্পলে হাজার হাজার দেবদাসী নিয়োজিত হয়েছিল।
তো এবং এই মারাঠা পিরিয়ডে আমি যদি বলি, আমাদের যে ভরতনাট্যমের এখন যে ফরম্যাটটা আছে মার্গম, মার্গম মানে হচ্ছে পথ, টু ওয়াক। এবং বালা সরস্বতী, দ্য লাস্ট দেবদাসী, উনি এই মার্গমটাকে এত সুন্দর করে ডেসক্রাইব করেছেন ওনার ভাষায় যে ইউ ইটস জাস্ট লাইক ইউ আর এন্টারিং আ মণ্ডপ ইন আ টেম্পল, ইউ আর এন্টারিং দ্য গোপুরম। সাউদার্ন টেম্পলসগুলোকে তুমি ভালো করে স্টাডি করলে দেখবে গেটগুলো হয়, চারদিকে চারটি গেট হয়, দোজ গোপুরমস। গোপুরম থেকে তুমি ঢুকলে, তারপরে তুমি মন্দিরের সামনে এলে, দেন ইউ এন্টার দি নাট মন্দির, দেন ইউ মুভ ফরওয়ার্ড a little bit more, you can see the Lord from a distance, and then ultimately you get the opportunity to come in front of the Lord, and you're fully, you get surrendered to your Lord. And this is just the way the margam is. You start with the Alaripu, that is, you enter the Gopuram. Wow. You go with the Jatiswaram, and then Shabdam, and the Varnam part is the middle part, which is the most elaborate part in Bharatanatyam, that includes Nritya and Natya, everything. So the most elaborate part. So Varnam, তুমি ভার্নামকে কম্পেয়ার করতে পারো ওই নাট মন্দিরের মতো। দেন আফটার দ্যাট ভার্নাম, নাও দ্যাট ইউ হ্যাভ পারফর্মড ভার্নাম, you go to the Padam, that Bhaktiras had already evolved. You can see the Lord from distance. And the more you go towards the Lord, after this Padam, and ultimately it ends up with Tilana. And you are in a full bliss because Bhakto Bhaktir Milon hoye geche. Wow. This is how the concept of Margam is beautifully described by Bala Saraswati. কোথা থেকে কোথায় অ্যাকচুয়ালি চলে যায় এই কথা, তো সেটাই বলছিলাম যে এই মার্গামের যে পেটেন্ট আইটেমগুলো, এইগুলোর এই সেটিংটা করা হয়েছিল এই মারাঠা পিরিয়ডে। ওনাদের কোর্টে 4 জন ব্রাদার্স ছিলেন বিদ্বান, চিন্নায়া, পুন্নায়া, শিবানন্দন অ্যান্ড ভাদিভেল্লু, দ্য 4 Tanjore brothers. Huge contribution they had, and if I'm not wrong, আমার ঠিক মনে নেই, মোস্ট প্রবলি ভাদিভেল্লুই হবে। উনি মোহিনী আট্টমকে ওই সময় উনি স্টার্ট করেন, স্বাতি তিরুনালের কোর্টেই শুরু হয় মোহিনী আট্টমের এই পিরিয়ডটা শুরু হয়। তো এইরকমভাবে যায় ফেজ। তারপর আসে ব্রিটিশ পিরিয়ড, অ্যান্ড আমরা সবাই জানি, আমি শুধু ভরতনাট্যমের হিস্ট্রি বলছিলাম, বাট ব্রিটিশ পিরিয়ড তো সব কিছুকেই এফেক্ট করেছে। ভরতনাট্যম মানে দ্য সাদির, আমি সাদির বলবো কারণ এখন এটা ভরতনাট্যম সেভাবে হয়নি টেকনিক্যাল টার্মে। সাদির ওয়াজ ইন এ চ্যালেঞ্জ। দেবদাসী প্রথাকে জোর জবরদস্তি বন্ধ করা হয়। মাদ্রাজ মানে মিউজিক একাডেমি বা অনেক এখানে আছে যারা এইগুলোতে ইনভলভ ছিলেন। বাই ফোর্স আলটিমেটলি দেবদাসী প্রথা বন্ধ করা হয়, এটাকে প্রস্টিটিউজমের তকমা দেওয়া হয়। অ্যান্ড দ্য দেবদাসিস ওয়ার ডেভাস্টেটেড, মানে দে ওয়ার বাউন্ড টু ডু অল দোজ, মানে ওদের যে স্ট্যান্ডার্ড ছিল, ওদের যে মহিলাদের যে স্বাধীনতা বা ওই সময় সোসাইটির যে স্ট্যান্ডার্ড ছিল সেটা নেমে যায়। দে ওয়ার বাউন্ড টু ডু অল দোজ অ্যাক্টিভিটিস হুইচ দে ওয়ার নট সাপোজ টু ডু, মানে টু ক্যারি অন দেয়ার লাইভলিহুড। তো ওই সময় যেরকম আমাদের ভারতবর্ষে প্রচুর স্বাধীনতার জন্য সবাই লড়ছিলেন, আমাদের আর্ট অ্যান্ড কালচারকে বাঁচানোর জন্য প্রচুর লড়াই হচ্ছিল। যারা বিদ্বান নাট্যাচার্যরা ছিলেন, হিউজ কন্ট্রিবিউশন, মানে so many people had in them. ভরতনাট্যমের ইতিহাসে যদি আমি বলি তাহলে দুটো নাম ইজ ভেরি ভাইটাল হিয়ার। একটা হচ্ছে Rukmini Devi Arundale. We all know the legendary Rukmini Devi Arundale, and with her advocate E. Krishna Iyer. অ্যাডভোকেট ই কৃষ্ণ আইয়ারের কথা বললে আবার একটা হিউজ ইন্ট্রোডাকশন মানে আমাকে দিতে হয়। You can go through all these about their biography. You can get in Google. So E. Krishna Iyer himself was a very good dancer and musician as well, and he was an advocate, and প্রচুর উনি চেষ্টা করেছেন সাদিরকে ইয়ে করার জন্য, together with Rukmini Devi and Rukmini Devi along with E. Krishna Iyer, উনি সাদিরকে রিভাইভ করে, এটাকে রিজুভিনেট করে, ফিল্ট্রেট করে, এটার মধ্যে যা যা লোকধর্মী বা যা ফিল্ট্রেশনগুলো দরকার ছিল সেটাকে আরও হাইলি স্পিরিচুয়ালি এলিভেটেড করে, নাট্যধর্মী সেই রূপান্তরগুলো দিয়ে এটাকে হাইলি এস্থেটিক্যালি একটা বিউটিফুল ফর্মে উনি এটাকে মোল্ড করেন।
এবং উনি অলং উইথ কৃষ্ণা আইয়ার এটাকে ভরতনাট্যম নামে রূপান্তর করেন। অ্যান্ড দিস ওয়াজ হাউ সাদির গট ট্রান্সফর্মড ইনটু ভরতনাট্যম। তো আমি ভরতনাট্যমের ব্যাপারে আরও বলবো, কিন্তু তার আগে আরেকটা কথা বলি, মন্দিরের প্রসঙ্গে কথা বলি। ওই সময়কার মানে ওই সময় যদি তুমি হিস্ট্রিতে যাও, মন্দিরগুলোর একটা সাংঘাতিক ভূমিকা ছিল। মন্দিরগুলো আমাদের ছিল যে কোনো ওই সময় মানে যেই জায়গায় মন্দিরগুলো ছিল সেই জায়গার সেটা কালচারাল হাবই না, শুধু পলিটিক্স, ট্রেড, মানে রিচুয়ালস, এভরিথিং, মানে ওই জায়গাটা ওয়াজ ফুললি কন্ট্রোলড বাই দ্য টেম্পল। So temple chilo that hub. So and these temples were also responsible for the education. People were educated through art. এখনকার যেরকম আমাদের স্কুলিং সিস্টেম, আমরা ইউনিফর্ম পরে যাচ্ছি, ওই করছি সেই করছি, সেরকম হতো না ওই সময়। ওই সময় যেভাবে আর্ট হতো সেটা হচ্ছে মানে যেটা হতো সেটা হতো এডুকেশন থ্রু আর্ট। সো ইউ ক্যান নাও আন্ডারস্ট্যান্ড মানে আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার কোন জায়গায় দাঁড়িয়ে। আমাদের কাছে আমাদের আর্ট অ্যান্ড কালচার এতটাই শক্ত ভিটে। সো সেই জায়গায় আমার মনে হয় না যে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের থেকে স্ট্রং আর কোনো কিছু হতে পারে বলে। সো এটাই আমাদের ইতিহাস। আমি ভরতনাট্যমের প্রসঙ্গ টেনে বললাম, অ্যান্ড এই হলো ব্যাপার। আর তুমি যদি বলো যে আফটার ব্রিটিশ পিরিয়ড যেগুলো হয়েছে বা আফটার ভরতনাট্যম গট, মানে এই ব্রিটিশ পিরিয়ডের মধ্যে এই জায়গাটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপর এটাকে কিভাবে বাকি পার্টটাকে সংরক্ষণ করে আমরা আবার এগিয়ে নিয়ে পেরেছি, এইটার ফুল ক্রেডিট রুক্মিণী দেবী অরুণডালে আর কৃষ্ণা আইয়ার জি মানে ওনাকে যায়। রুক্মিণী দেবী অরুণডালে particularly because she was a highly influential lady and being a lady of high class Brahmin society, she set an example যে হাই ক্লাস ব্রাহ্মণ সোসাইটির মেয়েরাও আর্ট ফর্ম করতে পারে, অ্যান্ড দিস ইজ নাথিং টু লুক ডাউন আপন। উনি হচ্ছেন প্রথম সেই মহিলা যিনি মন্দির প্রাঙ্গণ থেকে ভরতনাট্যমকে তুলে এনে পাবলিক স্টেজে উনি মানে এস্টাবলিশ করেন, উনি নিজে পারফর্ম করেন। এবং দিস ওয়াজ হাউ ভরতনাট্যম কেম টু অল অফ আস, and we had the opportunity to continue pursuing this art form, and the full credit goes to her. উনি চেন্নাইয়ে আমাদের এখন কলাক্ষেত্র ফাউন্ডেশন যেটা আছে, উনি এটা ওখানে স্থাপনা করেন, এবং কলাক্ষেত্র ফাউন্ডেশন proudly stands as the premier institution of Bharatanatyam in India and abroad, মানে the whole world. তো এই হলো ব্যাপার। আর সেই জন্যেই যে ভরতনাট্যমের পারফরমেন্স সবসময় ঈশ্বরকে নিবেদন করে হতো, তার ইতিহাস তো সেই ছিল, এবং সেটা ভগবানের সামনেই হতো। কিন্তু ওই এস্থেটিক্সটা সেম রেখেই আমরা যখন পাবলিক মানে আমরা যখন স্টেজে বা প্রসেনিয়াম থিয়েটারে যখন আমরা এখন পারফর্ম করি, দ্যাট ভাবম মানে ভাবম ইজ দ্য স্টেট অফ ইয়োর মাইন্ড, দ্যাট ভাবম ইজ দ্য সেম, and that's why whenever we perform Bharatanatyam, সেই জায়গাটা gets transformed into a temple for us, and that offering goes to that ultimate. So ওই মানসিকতা, ওই concept has remained the same, only the place that got changed. So wherever you perform Bharatanatyam, it's a temple for you, and for whomever you are performing Bharatanatyam, it is that Paramatman. তোমার এই আর্ট ফর্মে কিভাবে আসা এবং কিভাবে তোমার এটার প্রতি একটা ভালোবাসা প্রেম তৈরি হওয়া, এই জার্নিটা একটু শুনবো। এটা খুব মজার। আচ্ছা, মজার হচ্ছে আমার তোমার সঙ্গে রিলেটেড সবকিছুই মজার হয় দিদি, উই ক্যান্ট ডিনাই। আর সত্যি কথা বলতে তুমি এতক্ষণ ধরে এত সুন্দর করে বোঝাচ্ছিলে যে আমি একটা মাহলে চলে গেছিলাম যে আমার ওইখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করছে না যে আমি আরো প্রশ্ন করি তোমায়। ইতিহাস বলেছিস তো, এবার আমি বুঝতে পারছি না যেটাকে কম্পাইল করে কিভাবে বলবো, বিকজ ইটস আ হিউজ থিং, অ্যান্ড এইটাকে নিয়ে কথা বললে আমার পুরো দিন চলে যাবে। এবং ভরতনাট্যমের ইতিহাস নিয়ে কথা বলে ইটস সো ইন্টারেস্টিং, বিকজ তোর ওখানে শুধু নাচটাকে তো শুধু নাচ নয়, অ্যাজ এন আর্টিস্ট ফাইন আর্টসের যে 4 pillars, পেইন্টিং, আর্ট, লিটারেচার অ্যান্ড ডান্স, সব কিছুই তো ইন্টার রিলেটেড টু ইচ আদার। আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড পেইন্টিং, ইউ ওয়ন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড স্কাল্পচার। ইফ ইউ don't study the sculptures, you'll not understand the history of India, and in those sculptures are sculpted the the
bhangas and the charis and everything of Natya Shastra in those sculptures. So everything is interrelated to each other. So as an artist, it is very necessary that you should study all these art forms. Only then you can understand. মানে সেটা Bharatanatyam নয়, যে কোনো ডান্স ফর্মে। আমি Bharatanatyam-এর artist, so I am talking in মানে in reference to Bharatanatyam. Only then you can understand how Bharatanatyam is actually. So it's not just like আমি উঠে গেলাম, দাঁড়িয়ে গেলাম, আমি একটুখানি টেকনিক্যালি তেই করে নিলাম, ওর আডেবো নেচে নিলাম, আমাকে একটা নাচ শিখিয়ে দিল, অ্যান্ড আই এম এ ডান্সার। থিংস আর নট লাইক দিস। এত ইজি নয়। ইটস আ সাবজেক্ট, অ্যান্ড টু ট্রান্সফর্ম yourself into an artist you have to have that education. and এই এডুকেশনে শুধু তোর নাচের এডুকেশন নয়, since it is a classical dance you must know Natya Shastra and Abhinaya Darpan positively. Unless you don't study Natya Shastra and Abhinaya Darpan, তুই classical dance করছিস কি করে? You have to understand that. So only then you can understand what are the procedures and what you need to maintain, because this is a dance form which follows two shastras. So you cannot deny those shastras and just get up and start jumping. তাহলে তোরটা dancing হবে না, jumping হবে। So you have to be aware of what you are doing, you know, because you are doing a classical dance. and যে কোনো শাস্ত্রীয়, কোট অ্যান্ড কোট শাস্ত্রীয় শব্দটা যখন আমি ইউজ করি, শাস্ত্রীয় means any art form which follows a shastra. And when it comes to shastra, you have to be very particular about those written in the shastras. Right. And you have to have that education. At the same time, you should also have the education of the history of your country, because এটার অরিজিন তার তোর ডিরেক্টলি তোর হিস্ট্রি অফ ইন্ডিয়ার সাথেই জড়িত। You have to understand science, body science, because Bharatanatyam is a very very scientific dance form. এবং তুই যদি সেটা লাইনের বাইরে কিছু করিস, তোর কিন্তু মেজর ইনজুরিজ হতে পারে। like in Aramandi, when we see it, we have to be very particular and conscious about the line of axis it is going. So most of the time যখন লোকে আরামান্ডিতে বসে, the tailbone মানে আমাদের যে tailbone-টা আছে, it tends to move out of the line. So you have to be very aware that your spine is totally straight. So তোকে ওই সায়েন্স বুঝতে হবে, মানে এগুলো করতে হবে। এগুলো ওই গুরু শিষ্য পরম্পরার ইয়েতে না পড়লে, আনলেস ইউ আর মানে কারেক্টলি গাইডেড অ্যান্ড মানে পুঙ্খানুপুঙ্খভাবে এই ছোট 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 জিনিসগুলো যদি তুই বিদ্বান বা কোনো নাট্যাচার্য বা গুরুর কাছে যদি না যাস, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডু ইট ইন এ প্রপার ওয়ে। মোস্ট অফ দ্য টাইম উই গেট ডেভিয়েটেড। এটা সমস্যা হয় আর কি। এবার তোমার জার্নিটা একটু শুনবো। আমার জার্নি ভীষণ মজার। আমি জানি না অ্যাকচুয়ালি হাউ ইট স্টার্টেড, কারণ আমার তখন বয়স সদ্য 3 যখন আমাকে ধরে নিয়ে দেওয়া হয়েছিল আর কি স্কুলে। তো আমার বাবা মা বলতেন যে আমি নাকি কোনো মিউজিক শুনলেই হাত পা নাড়তে শুরু করতাম, যেখানে দাঁড়াতাম সেখানেই শুরু হয়ে যেতাম, সেটা বাড়ি হোক ঘর হোক যেখানেই হোক, মানে মিউজিক চালু আর আমার হাত পা নাড়া শুরু। এইসব মানে ব্যাপারটা খুব কার্টুন মানে শোনায়। এনিওয়ে, তো ইট ওয়াজ ভেরি ফানি। তো এগুলো দেখে আমার বাবাই প্রথম, হি ওয়াজ ভেরি এনথুসিয়াস্টিক অ্যাবাউট ইউনো কি আচ্ছা ঠিক আছে ওকে একটু নাচের স্কুলে দিই, বেচারা মিউজিক শুরু হলেই চালু হয়ে যায়, ওকে নাচের স্কুলে দিই, লেটার মানে গেট ট্রেন প্রপারলি। তো আমাকে নিয়ে যাওয়া হয় উমাশঙ্কর স্যারের কাছে। আচ্ছা। সো উমাশঙ্কর স্যারের কাছে নিয়ে যাওয়া হয় এবং স্যার আমাকে দেখে বললেন যে শি ইজ ভেরি মানে টু ইয়াং টু মানে লার্ন কথা। উনি বোধহয় 6 বা 5-6 বছর না হওয়া পর্যন্ত উনি স্টুডেন্ট নিতেন না আর কি। তো তখন আমাকে সেখানে আর হয়নি। তো বাট আমার বাবা থামবেন না, তখন আমাকে নিয়ে যাওয়া হয় আমার প্রথম গুরু শ্রীমতী হীরাদের কাছে কলাতীর্থে। এবং কলাতীর্থে যাওয়ার পর আন্টি তো আমাকে নেয় এবং সেই থেকে আমার জার্নি শুরু। এবং আন্টির আঁচল ধরেই বড় হই এবং একটা লম্বা জার্নি আমার কলাতীর্থে কাটে ত্রিপুরাতে। মানে আমি মোটামুটি আমার কলেজ লেভেল পর্যন্ত আমার এখানে চলে। এবং মানে আমি খুব প্রাউডলি কথাটা বলি যে আন্টি আমার বেস এতটাই উনি ভিটে আমার শক্ত করে দিয়েছেন। মানে আই এম ইনডেট টু মাই ফার্স্ট গুরু। উনি যদি আমার জীবনে না আসতেন, আমি হয়তো পদ্মভূষণ প্রফেসর সিভি চন্দ্রশেখরের ছাত্রী হতে পারতাম না। তো শি মেড মি এলিজিবল ইউনো টু মুভ ফার্দার অ্যান্ড ক্রেডিট গোজ টু হার। তো
আন্টির সাথে আমার একটা লম্বা সময় আমার ভরতনাট্যমের জার্নি। তারপর তো আমার পড়াশোনা চলে এখানে। আর হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রেও যেটা হয়, আমি যখন ক্লাস 8-এ উঠি, যেরকম হয় গার্ডিয়ানরা, আমার বাবা তো কলেজের প্রিন্সিপাল, মা মানে ওয়াজ ইন এ ফুল সাপোর্ট, বাট বাবা ওয়াজ ভেরি অর্থোডক্স। আমি খুব মানে কনজারভেটিভ ফ্যামিলিতে অ্যাকচুয়ালি বিলং করি, তো বাবা ওয়াজ ভেরি অর্থোডক্স অ্যাবাউট এডুকেশন। তো ক্লাস 8-এ ওঠার পর জবরদস্তি নাচ বন্ধ করে দেবে, বিকজ বাবার বক্তব্য হচ্ছে যখনই মেয়ে কোথাও গিয়ে নাচছে 5 দিন ও কোথায় জানি হারিয়ে যায়। হ্যাঁ, মানে পড়া দিলে পড়া পড়ছে না কিছু, আমি নাকি এরকম করে, আমাকে নাকি ভর করতো কিসে, হ্যাঁ আমি নাকি এরকম করে বসে। বাট ইট অ্যাকচুয়ালি মানে এটা হতো বিকজ আমি কোথাও পারফর্ম করে এলে না, ওটা আমার মগজে ঘুরতে থাকতো যে কি করেছি আমি, কোথায় কি হয়েছে, এটা আরেকটু এরকম হতে পারতো, এটা হতে পারতো এরকম। মানে এই জিনিসগুলো আমার মাথায়, ওই ইনফ্যান্ট মাথাতেই মানে সাবকনসিয়াসলি ব্যাপারগুলো হতো, আমি আননোয়িংলি ব্যাপারগুলো করতাম। এখন নোয়িংলি করি, তখন আননোয়িংলি হতো, বিকজ আই ওয়াজ এ চাইল্ড অ্যাট দ্যাট টাইম। তো ক্লাস 8-এ ওঠার পর বাবা জবরদস্তি নাচ বন্ধ করে দিল, অ্যান্ড আই বিকেম ভেরি স্টাবার্ন। তো আমাকে নাচতে দেবে না, আমি পড়াশোনা করবো না, এইরকম ছিল। বাট মা খুব সাপোর্টিভ ছিল, মা লুকিয়ে লুকিয়ে আমাকে নাচে মানে প্রচুর করেছে। আমার মা এবং আন্টি, এই দুটো মহিলা আমার জীবনে ছিল বলেই আমি ভরতনাট্যমটা করতে পেরেছি। হীরা আন্টি আর আমার মা, মানে দে প্লেড এ ভাইটাল রোল। তো প্রচুর সহ্য করে আর কি আমার মা, মানে শি ট্রাইড মানে হার বেস্ট, দ্যাট আই কিপ কন্টিনিউইং। আমি বাড়িতে, বাবা বেরিয়ে গেলে তখন বাড়িতে প্র্যাকটিস করতাম লুকিয়ে লুকিয়ে। আমার প্র্যাকটিস কোনোদিন থামেনি, হয়তো কোনো প্রোগ্রাম করতে পারিনি বা কিছু করতে পারিনি, বা লুকিয়ে লুকিয়ে সবসময় তো করা যায় না, সেটা হয়নি, বাট প্র্যাকটিস ওয়াজ মাস্ট ফর মি। বাবা বেরিয়ে যেত, পড়া না পারলে পিটুনি খাবো, কিন্তু প্র্যাকটিসটা তো হবে, এইরকম ছিলাম আর কি। আর না, যা বললাম, আই ওয়াজ ভেরি স্টাবার্ন, যে নাচতে দেবে না, নেচেই ছাড়বো আর কি, এইরকম। তো এইসব ছিল। তো 10-12 অত সিরিয়াসলি নিইনি, ছিল রেজাল্ট ভালোই হয়েছে, ফার্স্ট ডিভিশনও ছিল, লেটার মার্কসও 1-2টোতে ছিল, বাট হয়তো আরো ভালো করতাম আমি, বোকামি মানে স্টাবার্ন যদি না হতাম, বোকারাই তো তাই করে। তো যাই হোক, এইবার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি মানে মানে তোমার করি, MBBS করি, ডক্টর ইয়েতে। তা আমাকে প্রচুর এরকম এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলোতে আমাকে বসাবে। অ্যান্ড আগেন আমি মানে স্টুপিডের মতো আর কি, আই ওয়াজ স্টাবার্ন, নাচতে দেবে না, ঠিক আছে পরীক্ষাও ঠিক করে দেবো না, এতটাই বোকামি করতাম আমি তখন। তো এইসব করেও আমি BDS পেয়েছিলাম, ক্যাট, ব্যাঙ্গালোরের ক্যাট CET এক্সামিনেশনে আমি BDS পেয়েছি, আমি MBBS পাইনি। এবং সেটা আমার জন্য একটা অপরচুনিটি। আমি বাবাকে বললাম আমি MBBS পাইনি, আমি BDS পড়বো না। হ্যাঁ, এইরকম আর কি, মানে সব কিছুতেই ঘাটটানামো করতাম। তো বাবা অতিষ্ঠ হয়ে তখন বলেছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি যা বলেছি তাই করবে, তুমি আমার কলেজে তুমি বটানি নিয়েই পড়বে, তুমি আমার আন্ডারেই পড়বে, ব্যাস হয়ে গেল আর কি। তো আমি উইমেন্স কলেজে আমার বটানি নিয়ে আমার যাত্রা শুরু একটা নতুন করে, এবং বটানি নিয়ে পড়তে পড়তে বটানির প্রেমে পড়লাম। ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, এন্ড গাছপালা তো কথা বলে, ওদের কথা তো শুনতে পাই, তো ওই রকম দারুণ লাগলো সাবজেক্ট, অ্যান্ড আই স্টার্টেড ডুইং ওয়েল। এবং কলেজে সবসময় ফার্স্টই হতাম, এবং লাস্ট এক্সামটা আমার সারা জীবন মনে থাকবে। লুকিয়ে লুকিয়ে তো নাচ করতাম, বাবা তো জানতেন না। তো লাস্ট যখন আমার ফাইনাল ইয়ার এক্সামিনেশন, সেই সময় মানে হতভাগাদের যা হয় আর কি, একই দিনে পরীক্ষা পড়েছে। আচ্ছা, সেদিন আমার ছিল প্লান্ট ফিজিওলজি পরীক্ষা, এবং তারপরে আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদে আমার রবীন্দ্রনৃত্যতেও আমার একসাথে, আমি মানে হীরা আন্টি আমাদের রবীন্দ্রনৃত্য শেখাতেন, তো রবীন্দ্রনৃত্য 7th ইয়ার পরীক্ষা সেদিনই পড়েছে। এবার আমি কি করি, কারণ রবীন্দ্রনৃত্যের পরীক্ষা ক্লাসে হয় না, সেটা স্টেজ পারফরমেন্স হয়, ওই রকম এইডস কন্ট্রোল সোসাইটির ওখানে যে হল ঘরটায়, সেখানে আমাদের পরীক্ষা হবে।
আর তোমাকে ফুল ইউনিফর্মে যেতে হবে, পরীক্ষা হল থেকে বেরিয়ে টাইম নেই, তোমাকে ডিরেক্ট যেতে হবে, মানে টাইমিংটাই। এবার আমি কি করি, বাবা তো জানে না আমি নাচ করছি। সকালবেলায় তো ঘুম থেকে উঠে বমি টমি করে, মানে নার্ভাসনেস যা হয় আর কি, এবার মেকআপ করছি, ড্রেস পরছি। বাবা বলেছে আমার মেয়ে পাগল হয়ে গেছে, এ কি করছে, এরকম সাজগোজ করছে কেন, তো কলেজে পরীক্ষা দিতে যাবে, এসব কি হচ্ছে? তাই আমি বললাম যে পরীক্ষা আছে। বাবা প্রায় উন্মাদ হয়ে গেল, মুখে কালি চুন পড়বে, এই করবো, মানে প্রচুর ওয়াকাবাদ্দি, মানে প্রচুর আর কি। সেটা হিস্ট্রি আর বলতে পারছি না কি হয়েছে, মার খাওয়াটাই বাকি ছিল। যাই হোক, ওই অবস্থাতেই আমি একবার ওই রবীন্দ্র নৃত্যের থিওরি পড়ছি, একবার প্লান্ট ফিজিওলজি পড়ছি, এরম করে করে যাই হোক দিয়েছি পরীক্ষা। হলে গেছি, বিনা সিনহা আমাদের ম্যাডাম ছিলেন, বিনা ম্যাডাম খুব আদর করতেন আমাকে। আমাকে বলছে, তুই আজকেও নাচবি? এগুলো খুব মানে মানে মনে আছে আর কি, ব্যাপারগুলো খুবই মজার, মানে ট্র্যাজিক কমেডি। তো যাই হোক, পরীক্ষা টরীক্ষা দিলাম, দিয়ে তারপরে ডিরেক্ট এজ কন্ট্রোলে চলে গেলাম। সেখানে পরীক্ষা হলো, পরীক্ষা ভালোই হলো। তারপরে সেইটার পর বাবা আমার সাথে প্রায় বলতে গেলে মাসখানে কথা বলেনি, রাগে, মানে খুব রাগ করেছেন উনি। তারপরে রেজাল্ট বেরোলো, রেজাল্ট পাওয়ার পর আমি ত্রিপুরাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই ভরতনাট্যমে, আরে সরি বটনিতে গোল্ড মেডেলিস্ট, আর রবীন্দ্র নৃত্যতেও আমার সিলভার মেডেলিস্ট হই আমি। তো দুখানা মেডেল নিয়ে বাবার সামনে টাং টাং করে এবার আমাকে তুমি আর না করতে পারবে না। তারপর বাবাও বুঝতে পেরেছে যে মানে না, মানে সবসময় যে বাবা মারা ঠিক তা তো নয়, অপরচুনিটি দিতে হয়, বাচ্চাদের ওপর বিশ্বাস রাখতে হয়। তো আর বাচ্চাদেরও সেটা আমার মনে হয় দায়িত্ব যে মা বাবার বিশ্বাস বা আস্থা রাখার। সো তারপর থেকে বাবা আর কোনোদিন আমায় বাধা দেয়নি, আমার দুটোই হতো, মানে ঠিক করেই আমি করতাম। আমি তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাই, কারণ আমি স্টেটে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার মাস্টার ডিগ্রি হয়। ওই সময় আমার থাঙ্কুমণি আন্টি, কালামান্ডালাম ক্যালকাটা, ওটা আমার হস্টেলের খুব কাছাকাছি ছিল, যার ফলে আমি আন্টির ওখানে 2 বছর আমি সুযোগ পাই ওনার কাছে করার। ওনার ফর্মটা একটু ডিফারেন্ট ছিল, আমি তো কলাক্ষেত্র বাণীতে অ্যাকচুয়ালি ট্রেন্ড, আমাদের হীরা আন্টি আমাদেরকে কলাক্ষেত্র বাণী করাতেন, আর ওনারটা তাঞ্জাবুর স্টাইল, বাট একটুখানি ওনার মতন করে আর কি, কালামান্ডালামের ওনার নিজস্বতাও আছে ওটার মধ্যে। আই ফাউন্ড ইট আ বিট ডিফারেন্ট, আমার বডিতে আসছিল না। অ্যান্ড ওখানে আমার এক গুরু ভাই আছে সম্রাট বলে, সম্রাট দত্ত, হি হেল্প মি আ লট। তো সম্রাটের থ্রুতেই অ্যাকচুয়ালি আমি পদ্মভূষণ প্রফেসর সিভি চন্দ্রশেখর আমার গুরুজির কাছে আর কি, আলটিমেটলি আই ওয়াজ ডেস্টাইন টু গো মেবি টু হিম, আমি পাই, এবং হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মি। এবং পিএইচডি তারপর আমি আবার এখানে ফেরত আসি ত্রিপুরাতে টু পারসিউ মাই পিএইচডি ইন সিডলিং মরফোলজি অফ ট্রি স্পিসিস অফ ত্রিপুরা, এটা আমার সাবজেক্ট ছিল। আমি আই ওয়াজ দ্য পায়োনিয়ার লেডি অ্যাকচুয়ালি টু ওয়ার্ক অন দিস সাবজেক্ট ইন দ্য এন্টায়ার নর্থ ইস্ট। আচ্ছা আচ্ছা। তো প্রফেসর এনডি পারিয়া কলকাতায়, উনি আমাকে সাজেস্ট করেন যে তুমি ত্রিপুরায় গিয়ে তুমি ত্রিপুরাতে কন্ট্রিবিউট করো সিডলিং মরফোলজি নিয়ে, বিকজ সিডলিং মরফোলজি নিয়ে ওইভাবে কাজ সেই অর্থে হয়নি, ফ্লোরিস্টিক কাজ কখনোই হয়নি নর্থ ইস্ট। এখন করছে, আমার পরে আমার আরও জুনিয়র স্কলার্স যারা আছে, দে আর ওয়ার্কিং অ্যান্ড ট্রাইং দেয়ার বেস্ট টু ডু। So I was the first lady actually, and it had been a contribution. I worked on 85 species. And at the same time আর কি আমার গুরুজির সাথে আমার জার্নি শুরু হয়, আর আন্টি তো সবসময়ই ছিলেন আমার পাশে, এখনো আছেন। এই ছোটোখাটো গল্প। তারপর তো আর কি পিএইচডি শেষ হলো, তারপরে চাকরির জন্য আবার বাবা একটুখানি রাগ করলেন। আমি জাস্ট এখন এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, চাকরির যে কখনো ইচ্ছে হয়নি যে তুমি চাকরি করবে, কলেজে গিয়ে পড়াবে বাচ্চাদেরকে শেখাবে? দেখো, আই ওয়াজ অলওয়েজ এ গুড টিচার মেবি, বিকজ স্টুডেন্টস যখনই আমার কাছে এসছে বা এখনো যারা শেখে, দে এনজয় এ লট। তো আমার মনে হয় আই ওয়াজ মেবি আমি ভালো টিচার হতে পারতাম, আমার বাচ্চাদের শেখাতেও আমার খুব ভালো লাগে। আমি ইনফ্যাক্ট ডিস্টেন্স এডুকেশনেও আমি লেকচারার ছিলাম, গেস্ট লেকচারার, ইভেন আমি হলি ক্রস কলেজেও আমি পড়িয়েছি ফর 1 year মেবি। তো বাট একটা জায়গায় এসে তোমাকে আলটিমেটলি ডিসাইড করতে হয়, দুটো নৌকোতে পা রেখে তুমি চলতে পারবে না। আমি যদি আজকে চাকরিতে ঢুকতাম,
আমার একটা হ্যান্ডসাম স্যালারি হতো, আমার একটা সেটেলড হয়তো লাইফ হতো মানে আর্থিকভাবে, বাট আমি তাহলে হয়তো আর আমি আজকে এই দিদি মন্দাক্রান্ত তোমার সামনে বসতাম না, বটনিস্ট হয়েই হয়তো বা বসতাম বা বসতামই না। সো মেবি আই ওয়াজ ডেস্টাইন টু ডু ভরতনাট্যম। আর আমার কাছে সবসময় মনে হয়েছে যে মাই লাইফ ইজ টু শর্ট অ্যান্ড সো মেনি থিংস হ্যাজ টু বি ডান। মানে বটনি তো আমি বলবো না যে বটনিতে আমি সবকিছু করে নিয়েছি, নো, বটনি ইজ এ ভাস্ট সাবজেক্ট। বাট আমার তখন মনে হয়েছে যে আফটার পিএইচডি আমার বাবার একটা ড্রিম আমি পরিপূর্ণ করেছি, অ্যাট দ্য সেম টাইম আই এনজয়েড মাইসেলফ ডুইং দ্যাট। বাট ওয়েন ইট কেম মানে যে এবার আমাকে একটা ডিসিশন নিতে হবে, আমি অপরচুনিটি পেয়েছি, আমি কলেজে ইজিলি আমি ঢুকতে পারতাম, বাট দেন আই ডিনাইড। আমার বাবাও একটুখানি রাগ করেছেন আমার উপরে, বাট আই হ্যাড টু চুজ and I chose Bharatanatyam মানে to be মানে the ultimate path to work. কষ্ট আছে, স্ট্রাগল আছে, সবই আছে, বাট at least I can chase my dream. তুমি এখন মানে ধরো আমরা এখন যেই সময়টায় দাঁড়িয়ে আছি, তুমি যেই সুন্দর করে আমাদেরকে হিস্ট্রিটা বোঝালে, আমার মনে হয় যে বর্তমান সময়ের এই জেনজির যে শব্দগুলো আমরা ব্যবহার করছি আর কি, ওরা অনেকেই হয়তো সে সবের কিছুই জানে না, হয়তো জানার আগ্রহ আছে কিনা আমি জানি না। আজকাল সবাই শর্ট টাইপের মধ্যে ভাইরাল হয়ে যাবে, ধরো বেসিক্স আমি কিছুই জানি না, বাট কিছু একটা করে সবার সামনে চলে আসলাম। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, তুমি কিভাবে ডিসক্রাইব করো? তোমার স্টুডেন্টদের ব্যাপার কি? কি বলি ভাই, কি বলি, কোনো জিনিস, সেটা ভরতনাট্যম বলো, পড়াশোনা বলো, কোনো জিনিসই বলো, সেটা কখনো শর্ট টার্মে হয় না, শর্টকাটে কোনো জিনিস হয় না। তুমি যখনই শর্টকাট নেবে, আমি সাপোজ একটা ছোট্টখানি উদাহরণ আমি তোমায় দিচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড আমরা ট্রেকিং করতে খুব ভালোবাসি, পাহাড়ে যাব, ট্রেকিং করব, এটা হচ্ছে লং মানে নর্মাল রুট, বেয়ে অনেক সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আমি অ্যাক্লিমেটাইজড হব, বিকজ আমি ওই হাইট আমি নিতে পারছি। আরেকটা হচ্ছে আমাদেরকে শর্টকাট বলে একদম স্টিক, এবং একটুখানি 2-4 কদম গিয়ে আর পাচ্ছি না, করতে করতে আবার নেমে এসে, বিকজ আই এম নট ইউজড টু দ্যাট রুট, ইটস ভেরি হার্ড। তো এটা হচ্ছে এক্সাম্পল। তুমি যদি এই শর্টকাট তুমি কিছু তোমার পড়াশোনাতেও অ্যাপ্লাই করো, তুমি একটুখানি যাবে, 2 কদম গিয়ে হ্যাঁ উঠেছি করবে, তারপর আর পারবে না, ধপ করে পড়বে। So it's always better that you acclimatize in the sense তুমি এটাকে নিজের রক্তে মেশাতে মেশাতে যাও। It's an education, my dear. Nothing can মানে be achieved in one day. Right? So if you really want to get educated in a proper way. Be honest to your work. Why to apply shortcut? মানে তুমি তাহলে আমি বলবো যে তুমি তো আর্টিস্ট হতে চাও না, you want to be a showpiece. Right? So you don't want to display your art, you want to display yourself. Plain and simple ভাষায়. So you need to, আমি কোনোটাকে ঠিক বা ভুল বলবো না, কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যদি কথা বলি, আমার গুরুজিও বলতেন নাথিং ইজ মানে রং। আমি মানে কোনো জিনিস করি, কোনোটাই ভুল বলা যায় না, কোনোটাই ঠিক বলা যায় না। ইটস ইয়োর পার্সপেক্টিভ হাউ ইউ টেক দ্য থিং, কারেক্ট? সো ইটস ইয়োর চয়েস হাউ ইউ টেক ইয়োর আর্ট। তুমি 2 পা স্প্লিট করে গিয়ে বসে তুমি যদি বলো আমি ভরতনাট্যম করছি, দেন ইটস ইয়োর চয়েস, বাট ভরতনাট্যম ইজ নট ডান দিস ওয়ে। তুমি যদি 2 পা তেই করে মনে করো যে আমি একটা বিশাল ডান্সার, নাও আই এম রেডি টু ডু রিল অ্যান্ড পাবলিসাইজ মাইসেলফ অ্যান্ড acclaim myself as a dancer, it's your choice. You know better that you are honest or dishonest. Your Shiva will answer you. The problem is you don't listen to this conscience. Right. There is always a good and bad, inside us, but the problem is we never listen to the good part. যদি if you listen to the Shiva is the conscience, but মানে plain and pati bhashaয়, আমার ভাষায়. So if you listen to your Shiva will tell you are doing right or wrong. Right. আমার মানে কোশ্চেনগুলো না একসঙ্গে আমি সামারাইজ করে তোমাকে বলে দিচ্ছি, একসঙ্গে তুমি আমাকে উত্তর দিচ্ছ। আমার বেশ মজাই লাগছে যে আমাকে খুব কম কথা বলতে হচ্ছে তোমার সাথে, বিকজ তোমার সামনে বসলে আমার কথা শুনতে বেশি ভালো লাগে, এদের আমি বেশি কথা বলি আর কি। এবার আমি তোমাকে যেই প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে গুরু নিয়ে।
এটা দেখো যে কোনো ফর্মেই হোক, সেটা আর্ট বলো, যে কোনো কিছু বলো, তার মধ্যে গুরুর কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। অ্যাবসলিউটলি। এবার তোমার জীবনে গুরুর কি ভূমিকা রয়েছে, তুমি কিভাবে তাকে দেখছো? তার পাশাপাশি এই যে ভরতনাট্যম নৃত্যশৈলীতে যারা যারা কিংবদন্তি রা ছিলেন, তাদের কি কি অবদান রয়েছে সেই সম্পর্কে যদি আমাদেরকে একটা ধারণা দাও। দেখো, গুরু মানেই হচ্ছে দ্য আলটিমেট, ঠিক আছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। এটাই গুরু। দ্য গুরু ইজ অনলি দ্যাট পরম ব্রহ্মা। We are only the mediator. Amar Guruji, I see that ultimate Guru through my Guruji. That's why I call him Guruji, because I surrender to him. Through my Guruji, I surrender to that ultimate. You have to understand that. And technically, মানে আমরা কেউ নিজেকে এইভাবে গুরু বলতে পারি না। আমরা তো গুরু নই। We can be teacher, we can be mentor, we can be a good professor, lecturer. We can be a Bidwan, we can be a Natyacharya, but Guru is one and only. We cannot be that Guru. The Guru is only one, the Paramatman. Correct? Education ওখান থেকে আসে, Param Brahma থেকে education আসে, that flows through the Guru to you and from through you to your next generation. Education flows, আমরা চলে যাই, আমরা তো just vehicle, the career, মানে ক্যারিয়ার যারা আমরা এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাই। So how can we be the Guru? Guru তো the one and only, the eternal one. এই জায়গাটা বুঝতে হবে। আর গুরুর রিফ্লেকশন হিসাবে আমরা ভক্তি ভরে আমাদের গুরুজিকে বা আমাদের টিচারকে আমরা গুরুজি বলি। ইভেন মাই গুরুজি অলসো হি ইউজ টু টেল আস যে মানে আমি আমার নামের আগে ডেজিগনেশন গুরু বসানোটা ঠিক নয়, আই এম অনলি এ নাট্যাচার্য। তো আজকাল এরকম বহু দেখি যে গুরু এক্স, গুরু ওয়াই, গুরু জেড এরকম হয় লেখে, মানে আমার কাছে এগুলো স্পর্ধা মনে হয়। You should understand what Guru is. Guru একটা গুরু গম্ভীর শব্দ, এটাকে এইভাবে হেলাই ইউজ করা উচিত নয়, মানে না জেনে এটা বোঝা উচিত। আর গুরুর ভূমিকা জীবনে অসীম। গুরু ছাড়া তোমার রাস্তা দেখানোর কেউ নেই। প্রথম গুরু তোমার মা বাবা, যাদের মানে কোলে পিঠে মানুষ হয়েছো, মানুষ করেছে, প্রথম গুরু তোমার মা বাবা। দ্বিতীয় গুরু তোমার স্কুলের যারা, তৃতীয় গুরু এবং সর্বোপরি সর্বস্ব গুরু এই প্রকৃতি। তো প্রতিটা জিনিস যেখান থেকে তুমি শেখো সেটাই তোমার গুরু, সেটাই তোমার টিচার। তো সেই হাম্বলনেস, সেই শেখা, তোমার ওই তুমি নিজেকে যদি আমি ভাবো যে আমি সর্বজান্তা, আমি সব জানি, অ্যান্ড আই হ্যাভ লার্নড এভরিথিং, আই ক্যান সে মাই সেলফ গুরু মন্দাক্রান্ত রয়, দিস ইজ ভেরি হিলেরিয়াস, আই এম সরি, আমি পারছি না করতে, বাট দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি আই থিঙ্ক। তো এভাবেই হয়। আর গুরুর ভূমিকা জীবনে সাংঘাতিক, বিকজ গুরু শিষ্য পরম্পরাই যেই প্রসেসটা, কারণ ছোটবেলা থেকে আমাদের মানে যেভাবে আমরা বড় হই, আমাদের মা বাবা যেভাবে আমাদের বড় করে আজকে একটা ভদ্রমহিলা হিসেবে আমি তোমার সামনে বসেছি, ইট হ্যাড বিন এ লং ফেজ। কারেক্ট? আমার স্কুলিং হলো, আমার নার্সারি গেছে, স্কুলিং হলো, কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, অ্যান্ড দেন আই সেট হিয়ার লাইক আ টিচার অর হোয়াট এভার। একটা তো প্রসেস আছে, প্রসিডিওর আছে। সো লার্নিং প্রসিডিওরের মাঝে দিয়ে যেতে না, ইউ নিড আ প্রপার গুরু দেয়ার। তুমি নিজে নিজে ওই ইউটিউব দেখে বা একটা কিছু দেখে ওই 15 মিনিটের রিল তুমি আগের বলেছো, দিস ইজ নট লার্নিং। You are chasing in a মানে rat race and you are devastating your life, my dear. Don't do these things. এতে করে নিজের ট্যালেন্ট, নিজের ক্ষমতা, নিজের সময়, প্রেশাস টাইম, যেই সময়টা তুমি শেখার জন্য দিতে পারতে, সেই সময়টা তুমি ওই পাগলামি করে নষ্ট করছো ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হবে অ্যান্ড দেন হোয়াট? দেন হোয়াট? কি হবে? আমার ফেসবুকের লাইক, কমেন্ট অ্যান্ড এগুলো দিয়ে আমার কি হবে? হোয়াট ডু আই গেট? আমি কি শান্তি পাবো? আমি মরার আগে যখন চোখ বুঝবো, আই হ্যাভ লটস, আমি যদি কালকে আমি চলে যাই পৃথিবী থেকে, আই হ্যাভ এনাফ টু আই মিন চেরিশ ইন মাই লাইফ। এই 40 বছর পর্যন্ত আমার যতটুকুন এই ছোট্ট জার্নি, আই হ্যাড এনাফ। তুমি যখন নিজেকে কোয়েশ্চেন করবে সারা জীবন আমি কি করেছি,
মৃত্যুর আগে চোখ বুঝে যখন মানে রিল ঘোরাবে পেছন দিকে, আমি কি কি করে এসছি সেইটা ভেবে কাজ করো। হাউ মাচ কন্ট্রিবিউশন ডিড আই গিভ টু দ্য সোসাইটি? আমার জীবনটা কোনো কাজে লেগেছে সোসাইটিতে, নাকি আমি র্যাট রেসে যেরকম লোকেরা যায় আমি করতে করতে মরে গেছি? ঠিক। ওয়াই এম আই বর্ন, মানে হোয়াট ইজ দ্য পারপাস অফ মি, মানে আমার দরকারটা কি পৃথিবীতে? ওয়াই এম আই হিয়ার? ইফ আই এম হিয়ার দেয়ার মাস্ট বি সামথিং, আমার কিছু তো অবদান রাখা উচিত। বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, একটা বিন্দু জল তো আমার দেওয়া উচিত সোসাইটিতে। সো এইভাবে চিন্তা করে কাজ করা উচিত। আর এডুকেশন নিতে গেলে আমি এডুকেশন এটা করে কি পাবো ভাবলে এডুকেশন হয় না। আমি কি পাবো বলে যদি আমি জিনিসটা করি, পাওয়ার বিনিময়ে যদি আমি করি, সেটা স্বার্থপরতা হয় এবং সেই ক্ষেত্রে কোনো এডুকেশনই কমপ্লিট হয় না। তুমি যখন ফুললি সারেন্ডার করবে, তুমি যদি কোনো জিনিসকে ভালোবাসো, সেটা যদি আনকন্ডিশনাল হয়, তখন তুমি তোমার অটোমেটিক্যালি সেই জিনিসটা কোনো না কোনো দিন তুমি রিওয়ার্ড পাবে। সেও আনকন্ডিশনালি আমাকে জড়িয়ে ধরবে। আজকে ভরতনাট্যম আমি আমার গুরুজির কাছে যাওয়ার পর আমার জীবনের পার্সপেক্টিভই বদলে গেছে। প্রফেসর সিভি চন্দ্রশেখর হ্যাড বিন আ টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। এই মানে দ্যাট ডিভাইন পার্সন, ওনার সংস্পর্শে আসার পর, ওনার মানে ডিসাইপল হওয়ার পর, আমার এই সৌভাগ্য জোটার পর, যেই মন্দাক্রান্তা তার আগে ছিল সেই মন্দাক্রান্তা আর এখন নেই। আমি এই মানুষটাকে শুধু মানে দেখেছি হিজ লাভ, মানে পাগলের মতন ভরতনাট্যম কেন, হি ওয়াজ এ মানে গ্রেট মিউজিশিয়ান অ্যাট দ্য সেম টাইম। উনি পাগলের মতন মিউজিককে ভালোবাসতেন। হিজ অনলি ওয়ান মানে চাহিদা বা ক্রেভিং ওয়াজ টু ডান্স, টু সিং, টু বি ইন মিউজিক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি সব ভুলে গেছেন, কিচ্ছু মনে নেই। সুরটা বলেননি, সারেগামা পাধানিসার সুর একদম প্রিসাইজ লাগতো। ইভেন ওনার সামনে যখন আমি ওনারই গান গেয়ে ওনাকে রিকল, হি ওয়াজ সাফারিং ফ্রম ডিমেনশিয়া, হি পাস্ট অ্যাওয়ে লাস্ট ইয়ার জুন, মানে 24 জুন 19 উনি চলে গেলেন। তার আগেই 1 মাস আগে আমি ওনার ওখানে গেছিলাম, আমার হাজব্যান্ডের সাথেই গেছিলাম। অ্যান্ড ওনার কিচ্ছু মনে নেই এবং ওনার সামনে আমি ওনার গানগুলো, ওনারই কোরিওগ্রাফি মানে কম্পোজ করা মিউজিক, উনি নিজেই তো মিউজিক কম্পোজার ছিলেন, গাইছিলাম। ওনার মতন তো আর হবে না, সুর ভুল হচ্ছে চট করে আমাকে ধরছে, সেটা মনে আছে। আচ্ছা, কথাগুলো ভুলে গেছে, সুরটা মনে আছে। এবং সারেগামা পাধানিসার মানে অদ্ভুতভাবে ওনার সুর লাগছে। উনি তো ওনার রক্তে তো মিউজিক। এগুলো হচ্ছে মানে এরা হচ্ছেন শিল্পী। এই জায়গাটায় তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদেরকে যদি একটু শোনাও। এরে কি শোনাবো? ওই যেটা তুমি গুরুজির জন্য শোনাচ্ছিলে বা কিছু একটা, কারণ অনেকক্ষণ ধরেই আমি তোমাকে বলবো করেও সেই প্রসঙ্গটা উঠছিল না বলে এখন উঠেছে যেহেতু একটুখানি শুনতে চাই। এ বাবা, আমি গান গাইতে পারি না। যতটুকুই পারো, এটা সবাই বলে। না রে, তুমি তো বলো, আমি তো তোমার শুনেছি, আমি তো তোমার গান শুনেছি। গান না, আমি মানে আমাদের গুরুজির মানে আমাদের ভরতনাট্যমের আইটেমগুলো আমাকে গাইতে বলিস না। কার্নেটিক মিউজিক ইজ ভেরি ডিফিকাল্ট। আমি ওই মানে মানে স্পর্ধা করতেই পারবো না, বিকজ আই এম নট আ ট্রেন্ড মানে কার্নেটিক ভোকালিস্ট অ্যাট অল। বাট অন্য কোনো গান আমি গাইতে পারি, সেটা লাইট মিউজিক বা মানে আমাদের এমনি হতে পারে। মানে আমি পুরো ভরতনাট্যম থেকে সরে যাচ্ছি, একটু ওইখানে থাকলে বোধহয় ভালো হতো। না সেটা আমি, তুই নাচতে বললে আমি নাচতে, মানে গাইতে বলিস না, ইজ ভেরি ডিফিকাল্ট। কার্নেটিক মিউজিক আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট মানে থিং, ইউ নো। হিন্দুস্তানিতে তাও সারেগামা বেসিক আছে বলে সারেগামা পাধানিসা করতে পারবো, বাট কার্নেটিক ইজ ভেরি মানে এটা ঠিক হবে না, ঠিক হবে না। কোনো জিনিস যেটার আমার প্র্যাকটিস নেই সেটা করা ঠিক হবে না। বাট হ্যাঁ, আমি গায়ক হিসেবে নয়, তুই এমনি দিদিকে বলছিস দুটো লাইন শোনাতে, আমি এমনি মিউজিক শোনাচ্ছি। গজল বোধহয় বলে ওটাকে, আজ জানি কি জিদ না করো, গজলই তো বোধহয়, ফরিদা খাতুনের। এটা আমার খুব প্রিয় অ্যাকচুয়ালি গানটা, হঠাৎ মনে হলো র্যান্ডম। আমি এইটা 2 লাইন শোনাতে পারি, ভুলভাল হলে হাসবে না। আমি অনেক দিন গান গাই না, এটা আমরা জানি। आज जाने की जिद ना करो,
आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने के जिद ना करो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने के जिद ना करो। কি বলবো কি বলবে, তারপরে যদি কেউ বলে যে সে গান জানে না বা গাইতে জানে না, এটা বোধহয় যারা বলছে তাদের স্পর্ধা হবে। না রে, আমার গানের প্র্যাকটিস বহুদিন নেই, তো তুই বলেছিস তাই আমি একটু চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা ফিরবো আবার তোমার সেই প্রসঙ্গে, আমরা গুরুজিকে নিয়ে কথা বলছিলাম। গুরুজি সম্পর্কে যদি আমাদেরকে আর একটু বলো, মানে আমি ভীষণ ইন্টারেস্টেড এখন তার সম্পর্কে আর একটু জানার জন্য। গুরুজির ব্যাপারে বলতে গেলে জানি না কেন, মানে গুরুজি বললেই বুকের ভেতরে একটা অন্যরকম অনুভূতি আসে। তো উনি নেই সেটা কখনো মানে ভাবতে পারি না, আর খুব অদ্ভুতভাবে আমার মনে, মানে উনি চলে যাওয়ার পরেও আমার মনে হয় না যে উনি চলে গেছেন, কেন জানি মনে হয় উনি এখানে মাথার উপরেই আছেন কোথাও একটা, এই আর কি। বাট উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি রুক্মিণী দেবী অরুণ্ডালের ডিরেক্ট ছাত্র ছিলেন। আচ্ছা। তো ওনার শুরু হয় কলাক্ষেত্র থেকে, উনি ভরতনাট্যম নিয়ে উনি তালিম নিয়ে উনি বেরিয়েছেন। তারপর আর সব থেকে বড় কোইন্সিডেন্স হচ্ছে ওনার সাথে আমার একটা খুব, মানে এটা খুব আমার আহ্লাদের জায়গা, এবং খুব মানে খুব আহ্লাদের জায়গা যখন কোনো গুরুর সাথে বা নিজের মা বাবার সাথে যখন সন্তান যখন কোনো মিল পায়, সেটা কিন্তু খুব আহ্লাদের জায়গা। আমার বাবার সাথে যেমন আমার একটা খুব মানে খুব ভালো লাগে যে বাবাও বটনিস্ট আমিও বটনিস্ট, এই জায়গাটা যখন লোকে বলে ভালো লাগে, তেমনি গুরুজির সাথে এই কোইন্সিডেন্সগুলো আমার সেম। গুরুজিও বটনিস্ট ছিলেন। আচ্ছা। গুরুজি বটানিতে মাস্টার্স করেছেন, এমএসসি করেছেন, এবং গুরুজি পিএইচডিও করতে ঢুকেছিলেন। ইন দ্য মিন টাইম উনি বানারস হিন্দু ইউনিভার্সিটিতে উনি লেকচারারশিপের জন্য অ্যাজ এ প্রফেসর উনি ডাক পান, এবং তখন উনি পিএইচডি ছেড়ে উনি সেখানে ইনভলভ হন, এবং দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তো বানারস ইউনিভার্সিটির পর উনি বরোডা ইউনিভার্সিটিতে পড়ান। প্রচুর ছাত্রছাত্রী ওনার হাতে বেরোয়, এবং থ্রু আউট ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড ওনার প্রচুর ছাত্রছাত্রী আছে। হিউজ কন্ট্রিবিউশন ওনার ভরতনাট্যমে, পার্টিকুলারলি নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে উনি প্রচুর কাজ করেছেন, এবং দ্য হলমার্ক কাজ যেগুলো ওনার হচ্ছে, উনি তো খুব ভালো মিউজিশিয়ান ছিলেন, মানে এক্সপার্ট মিউজিশিয়ান ছিলেন। তো ওনার ভরতনাট্যমের মধ্যে হিন্দুস্তানি মিউজিক যেগুলো, হিন্দুস্তানি রাগগুলোকে, ভরতনাট্যমে ইউজুয়ালি কি হয়, কার্নেটিক মিউজিক সিস্টেমটা ইউজ হয়। আমরা জানি যে আমাদের ভারতবর্ষেই বোধহয় একমাত্র দেশ যেখানে দু প্রকার তাল সিস্টেম বা মিউজিক সিস্টেম প্রচলিত আছে, একটা হিন্দুস্তানি অ্যান্ড ক্লাসিক কার্নেটিক। তো কার্নেটিক মিউজিক সিস্টেমেই ইউজুয়ালি অল সাদার্ন পার্ট অফ ইন্ডিয়ার যেই ডান্স ফর্মসগুলো হয় সেগুলো করা হয়। ভরতনাট্যমও কার্নেটিক সিস্টেমকেই ফলো করে, বা কার্নেটিক রাগগুলোই ওখানে মেনলি ইউজ হয়। গুরুজি এমন একটা মানুষ ছিলেন যেখানে উনি বিউটিফুলি হি ইমপ্লিমেন্টেড দোজ হিন্দুস্তানি রাগ যেগুলো, ওগুলো ওনার কম্পোজিশনে উনি ইমপ্লিমেন্ট করে মানে অদ্ভুত কম্পোজিশনস উনি মানে করেছেন মিউজিকে। ওনার একটা খুব আমাদের খুব ক্লোজ টু হার্ট ওনার একটা আইটেম গাইয়ে গণপতি, যেটা তুলসীদাস, মহাকবি তুলসীদাসের রচনা। তো 400 মানে 400তম জন্ম অ্যানিভার্সারি অনুসারে গুরুজি এটা ওনাকে নিবেদন করেছিলেন। উনি কলাবতী রাগ, একটা ভীষণ সুন্দর রাগ, মানে ভক্তি রসে মানে পরিপূর্ণ রাগ, কলাবতী রাগে গাইয়ে গণপতিটা কম্পোজ করেছিলেন মিউজিক।
এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেমস অফ গুরুজিরও, এটা খুব ক্লোজ টু মানে আওয়ার হার্ট অলসো। আমরা যখনই কোনো কিছু পারফর্ম করি অলওয়েজ প্রেফার ডুইং দিস। তারপরে প্রচুর আছে, যেমন তিলানা, অনেক তিলানা উনি করেছেন, তার মধ্যে হামির তিলানা, হামির কালিয়ানি, যেটা মানে এটাও একটা হিন্দুস্তানি রাগ। তো এইরকম। আর তার থেকেও আরেকটা তোমাকে ইন্টারেস্টিং বলি, সেটা হলো আমরা জানি যে ইমন রাগ মানে ইজ আ সন্ধ্যাকালীন রাগ, এবং সেটা সবসময় প্রেমের জন্য, রোম্যান্সের জন্য, হ্যাপিনেসের জন্য ইউজ করা হয়। মানে জাস্ট সি হাউ বিউটিফুলি হি ইমপ্লিমেন্টেড দিস রাগ, ইমনকে কিভাবে মানে করুণ রসের জন্য ইমপ্লিমেন্ট করা যায়। উনি সা বিরহে নিন্দতি চন্দনম অষ্টপদী গীত গোবিন্দর, ওটার মধ্যে উনি ইউজ করেছেন। সা বিরহে ইজ ওয়্যার রাধা ওয়াজ মানে রিপেন্টিং, মানে ও প্রচণ্ড দুঃখী, মানে কৃষ্ণা ওকে ছেড়ে চলে গেছে, অ্যান্ড মানে ও পুরো ডিভাস্টেটেড, মানে এবং সখী গিয়ে কৃষ্ণাকে বলছে যে লুক এট হার, মানে ওর মানে চাঁদের আলো ওর ওর মানে গায়ে কাটা দিচ্ছে, চন্দন ওকে মানে বিষধর সাপের মতন ওর লাগছে, ওর কোনো কিছু সহ্য হচ্ছে না, প্লিজ হ্যাভ মার্সি অন মাই সখী, প্লিজ গো টু হার, মানে কল হার টু ইউ, এইরকম জায়গায়। তো ওই করুণ রসার মধ্যে ইমনকে কিভাবে ইমপ্লিমেন্ট করেছে, অদ্ভুত মানে ওনার কম্পোজিশনস অ্যান্ড থিঙ্কিং। এই রে, এটা মিউজিকটা চালাতে হবে তাহলে। ওকে ফাইন, আমরা এখানে একটু সময় নিচ্ছি মিউজিকটা চালানোর জন্য। নিন্দতি চন্দনম। ঠিক অসাধারণ বললেও খুব কম বলা হবে। আমরা দেখলাম একটি অসম্ভব দুর্দান্ত উপস্থাপনা। আমাদের আগামী পর্বেও রয়েছে এরকম আরো অনেক উপস্থাপনা এবং তথ্যপূর্ণ আলোচনা। তখন তুমি নেক মুভমেন্ট নিয়ে যদি তুমি কথা বলো, সুন্দরী চ তিরশ্চিনা কম্পিতম চ পরাবৃত্তম উৎক্ষিপ্তম পরিবাহিতম। বন্ধুরা, যারা এই পর্যন্ত আমাদেরকে শুনলেন, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা ফিরে আসবো পরের পর্বে এই অনুষ্ঠানের শেষ আলোচনাটুকু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।